দুর্নীতি এবং দালালদের প্রতারণার চক্রে পড়ে আমরা আমাদের যা কিছু ছিল সব হারিয়ে ফেলেছি। এখন আমাদের রাস্তায় দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। তাই এখন আমরা যখন 31শে মে 2024 সালে আমাদেরকে দালালেরা এবং এজেন্সি আমরা যখন পাসপোর্ট তাদেরকে জমা দিলাম, তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল আমাদেরকে বিদেশ দিবে। আমরা পরিবারের দুরবস্থা থেকে পড়ালেখা রেখে আমরা পড়ালেখা ফেরে আমরা বিদেশ পাড়ি দেওয়ার জন্য আমরা সেখানে তাদের পাসপোর্ট জমা দিয়েছিলাম, কিন্তু আমরা সেখানে আমরা কোনো আশ্বাস পাইনি। তখন আমরা 31 তারিখে যখন ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে, মালয়েশিয়া নিচ্ছে না, তখন আমরা মন্ত্রণালয়ে গেছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে তারা আমাদেরকে মালয়েশিয়া নিবে। তখন আমরা এখন থেকে 4 বার বা 5 বারের উপরে তাদের কাছ থেকে আমরা গেছি। সেখানে যাওয়ার পরে ওনারা বলছে তোমাদেরকে 15 দিনের ভিতরে আমরা মালয়েশিয়া নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তখন 15 দিন আমরা অপেক্ষা করার পর আমরা গত 8 তারিখে সেখানে গিয়েছি। তখন তারা আমাদেরকে হতাশ করেছে। বারবারের মতন তারা আমাদেরকে হতাশ করার বলে আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম আমাদের বিদেশের ব্যাপারে আপনারা কতটুকু অগ্রগতি দেখাচ্ছেন। তিনিরা বলছে আমাদেরকে যে তোমরা যাদের ই ভিসা মেন পাওয়ার যাদের হয়েছে তাদেরকে আমরা 2-1 মাসের ভিতরে নিব এবং যাদের ই ভিসা হয়েছে তাদের পর্যায়ক্রমে আমরা নিব। কিন্তু আমরা অপেক্ষা করার পরও তারা আমাদের কোনো অগ্রগতি দেখাচ্ছে না। মন্ত্রণালয় থেকে আমরা কোনো আশ্বাস পাচ্ছি না। তাই এখন আমাদের রাস্তায় অবরোধ ছাড়া বা রাস্তায় আন্দোলন ছাড়া আমাদের আর কোনো অগ্রগতি নাই। তাই আমরা এখন সবাইকে জানাতে যাচ্ছি যে বিগত 22 তারিখে আমরা বিশাল মহাসমাবেশ এবং আন্দোলনের ডাক দিতে যাচ্ছি। আগামী 22 তারিখে আমরা কারওয়ান বাজারে সেখানে আমাদের অবস্থান করব এবং আমাদের সবচেয়ে আস্থার জায়গা প্রবাসী ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা আমাদের সাথে ছিল, আছে এবং থাকবে। এবং আমরা আশ্বাস তাদের কাছ থেকে পেয়েছি যে যতক্ষণ না আমাদেরকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার ব্যাপারে পরিপূর্ণ 100% নিশ্চিত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না। কারণ বাড়িতে থাকার মতন অবস্থায় আমরা এখন নেই। কারণ আমরা 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে বিদেশ যাওয়ার জন্য জমা দিচ্ছি। এখন ঋণ করে সুদে টাকায় এখন আমাদের 10 লক্ষ 11 লক্ষ টাকা ঋণ হচ্ছে। তখন মালয়েশিয়া ছাড়া এই ঋণ আমরা কিভাবে পরিশোধ করব? এখন তো আমরা 2 টুকু ভাত খাবো, ভাত একটা খেয়ে বেঁচে থাকার অবস্থানে আমরা নেই। কারণ এই ঋণ পরিশোধ করার একমাত্র উপায় হলো আমরা প্রবাসী দিয়ে সমাজকে উন্নত করব এবং দেশকে শক্তিশালী করার রূপ থেকে আমরা সেটা করতে চাচ্ছিলাম। এখন আমরা সেটা দেখতে পাচ্ছি যে সরকার এবং মন্ত্রণালয় থেকে আমাদের শুধু আশ্বাস আর আশ্বাস। এই আশ্বাসের বাণী আর আমরা শুনতে চাই না। আমরা চাই এই মাসের ভিতরে আমাদের হয়তো মালয়েশিয়া পাঠাবে, নয়তো আমরা যতক্ষণ না আমাদেরকে মালয়েশিয়া না পাঠায় আমরা রাস্তা থেকে মন্ত্রণালয় থেকে এক পাও পিছু হবো না। তাই সকল ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, যদি আপনারা 22 তারিখে না আসেন হয়তো আমাদের ব্যবস্থা করবেন নাই যে আমরা সিরিয়াল করে দাঁড়াবো, এক এক করে গুলি করে আমাদেরকে মেরে ফেলবেন। হয়তো আমরা যতক্ষণ আমাদের দাবি আদায় করতে পারছি ততক্ষণ আমরা এক পাও পিছু হবো না। যদি আইন প্রশাসক যদি রাষ্ট্রের যে কোনো ক্ষমতায় আসুক না তো কাউকে ভয় পাই না। তাহলে এখন আমরা মৃত্যুর মুখে মৃত্যু ছাড়া আমাদের আর কোনো অগ্রগতি না আমরা দেখছি না। কারণ তারা চাচ্ছে আমরা মৃত্যু চাই, তারা আমাদের মৃত্যু চাচ্ছে, নয়তো আমাদের একটা ব্যবস্থা করবো। কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো আশা পাচ্ছি না। এখন আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নাই। যেহেতু আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নাই, এই কারণে আমরা 22 তারিখের ভিতরে আমরা একটা ব্যবস্থা করবো। যদি আমাদেরকে 22 তারিখের ভিতরে সমাধান না দেয় তাহলে আমরা আন্দোলনের গণজোয়ার ইনশাআল্লাহ অবস্থান করবো। আপনারা সবাই থাকবেন। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে 2 মিনিট কথা বলবেন তারেক ভাই, আপনারা সবাই পরিচিত। আসসালামু আলাইকুম। আমাদের দেশের সিন্ডিকেট কি শক্তিশালী না গভর্নমেন্ট বেশি শক্তিশালী আমরা দেখতে চাই। অনেক ধন্যবাদ। আমাদের মালয়েশিয়াগামী যে প্রবাসী ভাইরা মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, এখানে দালালদের প্রতারণা, এজেন্সির প্রতারণা, বিবিধ কারণে তারা যেতে পারেন নাই। আমাদের কাছে খবরগুলো আছে এরকম, তাদের কাগজপত্র সব তৈরি হয়ে গেছে, বিমানে ওঠাই নাই। কারণ
দালাল অথবা সাব এজেন্সি মূল এজেন্সির কাছে টাকাই দেয় নাই, এরকমও হয়েছে। তো আমার কথা হলো, এইভাবে আমাদের প্রবাসী ভাইদেরকে কষ্ট দেবে আর এরা এখানে ব্যবসা করবে, এটা হয় কিভাবে? আমার কথা হলো, জাস্ট বুলডোজার দিয়ে এদের ব্যবসা প্রতিষ্ঠান আপনারা ধ্বংস করে দেন। এরা প্রবাসী যাওয়ার ক্ষেত্রে একটা যে বিশ্বাস এবং আস্থা এবং ভরসা ছিল, এখানে অবিশ্বাস তৈরি করেছে যে টাকা যে দেব কাউকে, সে আমার টাকা তো মেরে দেবে। আমাদের প্রবাস গমনের খাতটা এতটুকু আস্থাহীন হয়ে পড়েছে, কেউ কাউকে ভরসা করে না কার কাছে দেবে। পুরো টাকা দিয়েছে, এজেন্সির কাছে যাই বলছে আমাকে নেন, তো বলছে তার মাধ্যমে যোগাযোগ করছে, তার সঙ্গে যোগাযোগ করো, সে তো 1 টাকাও দেয় নাই, সব বের করছে, এইভাবে ঝুলে আছে। আমার কথা হলো, শেখ হাসিনার সময়ে যে ঘটনাটা ঘটেছিল, মালয়েশিয়া থেকে বললো বিনা পয়সায় শ্রমিক নেবে, কিন্তু সরকার থেকে বললো না, বিনা পয়সায় না, ৭৮,৯০০ টাকায় নেবে। খুব ভালো কথা, ৭৮,৯০০ টাকাতে নেবে, কিন্তু সেখানে ছিল ৫.৫ লাখ, ৫ লাখ, ৬ লাখ, এরকম বিভিন্ন অ্যামাউন্টের টাকা নিতে থাকলো, এবং সেটা নেওয়ার পরেও আমাদের প্রবাসী ভাইরা যেতে পারছে না। তো তখন আমাদের কাছে একটা প্রচলন ছিল, লোটাস কামাল, সালমান এফ রহমান, তারপরে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহেনা, তাদের একটা চক্র কাজ করতেছিল, সেই কারণে ৭৮,৯০০ টাকার সেই টাকা ৫.৫ লাখ টাকা লাগতো। আমার কথা হলো যে শেখ হাসিনার পতনের পরেও এই চক্র এখনো সক্রিয় আছে কেমন করে? এই জবাব কে দিবে? এই চক্র কি আসিফ নজরুল স্যারকে কনভিন্স করে ফেললো? এই চক্র কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখন যারা আছে তাদেরকে কনভিন্স করে ফেললো? তার মানে চক্রের কাছে কি সরকার পরাজিত হইল? আমি জিজ্ঞাসা করছি। আমরা এইসব কথা আর শুনতে চাই না। সহজ হিসাব, সরকারের পক্ষ থেকে 2 মিনিট সময় দেয় না, মহা ব্যস্ত। কাদেরকে নিয়ে ব্যস্ত, কিভাবে ব্যস্ত আমরা জানি না। আমার কথা হলো, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একজন পূর্ণ মন্ত্রী দরকার, এরকম পার্ট টাইম উপদেষ্টা দরকার নাই, আসিফ নজরুল স্যারকে বলবো, আপনি আইন মন্ত্রণালয় ছাড়েন, নয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ছাড়েন, দুইটাই নিয়ে আপনি করতে পারছেন না। এখন পর্যন্ত 6 মাস হয়ে গেছে, এই প্রবাসী ভাইদের কিছু করা যায়নি। খুব সহজ হিসাব, ইচ্ছা করলেই পারতেন, কিন্তু করেন নাই। আপনাকে আবেদন জানাবো, আপনাকে আমরা সবাই অনেক ভালোবাসতাম, এখন অনেক সমালোচনা হচ্ছে, তারপরেও সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করতে চাই না। আমাদের কথা, আমাদের প্রবাসী ভাইদের সমস্যাটা আপনি একটু বিবেচনা করবেন, তাদেরকে সময় দিবেন, সুযোগ দিবেন। আমার কথা, এই প্রবাসী সেক্টরটা অবিশ্বাসে তৈরি হয়েছে, এখানে আস্থাহীনতা তৈরি হয়েছে। এরকম যদি হয়, ধীরে ধীরে মানুষ প্রবাসী যাওয়ার ক্ষেত্রে আশা হারাই ফেলবে। 10 জনে যদি 5 জন যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন মানুষ আর যাবে বলেন? মেজরিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এরকম চাই না। নেপাল থেকে, ভুটান থেকে, ভারত থেকে যেরকম আমাদের সেখানে প্রবাসীরা যেরকম 7 লাখ টাকা, 60,000, 70,000 যেতে পারে, আমরা চাই আমাদের প্রবাসীরাও কম খরচে যাক। তারপরে দেখেন, বিনা পয়সার প্রবাস গমন, তারা সেখানে 5.5 লাখ টাকা, 5 লাখ টাকা করে দিচ্ছে। এই লোকগুলো বাড়িতে যেতে পারে না, খাইতে পারে না, আত্মীয় স্বজন তাদেরকে দৌড়ানির ওপর রাখে, তাদেরকে অসম্মান করে, প্রতারক বলে, বাটপার বলে। অথচ একটা লোকও প্রতারক না, একটা লোকও কাউকে ঠকায়নি, শুধুমাত্র এখানে তাদেরকে আটকে রেখেছে। কি একটা অবস্থা! এই মানুষগুলোকে শুধুমাত্র অর্থ দিয়ে কষ্ট দিচ্ছে এরকম না, তাদেরকে চোর বানাইছে, বাটপার বানাইছে, ধোঁকাবাজ বানাইছে, প্রতারক বানাইছে, এরকম একটা নাকানি জুবানি খাওয়াচ্ছে। আমাদের প্রবাসী ভাইরা, সম্ভাব্য প্রবাসগামীরা এইভাবে হয়রানি হবে, এটা আমরা চাই না। অদ্ভুত বিষয় হলো, এই প্রবাসে যাওয়ার ক্ষেত্রে এই ৭৮,৯০০ টাকা তাদেরকে শিখায় দেয়, শিখায় দিয়ে ওইখানে বিমানে ওঠানোর সময় সাংবাদিকরা জিজ্ঞাসা করে কত টাকা লাগলো, ওরা বলে ৭৮,৯০০ টাকা। আপনারা বলবেন তো আপনি কত টাকা দিচ্ছেন? 6 লক্ষ। আপনি কত দিচ্ছেন? আপনি কত দিচ্ছেন? 6 লক্ষ। এই দেখেন, আসলে কি ৭৮,৯০০ টাকা? এইগুলো এইভাবে রাতারাতি কয়েক হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। আমরা এগুলোর বিচার চাই, প্রতিকার চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা কোন এজেন্সিকে বাতিল করবেন, কি করবেন, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। এই জায়গাতে এখন এজেন্সিদেরকে শাস্তি দেওয়ার চেয়ে জরুরি হয়ে দাঁড়াইছে আমাদের এই প্রবাসী ভাইদেরকে একটা ব্যবস্থা করা। তাদের জন্য ইউনুস স্যার স্পেশাল দায়িত্বে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন দেন, ফোন দিয়ে বলেন, আমার 18,000 লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে তুমি একটু নেওয়ার ব্যবস্থা করো। এবং ইউনুস স্যার চাইলেই এই 18,000 লোকের ব্যবস্থা একদিনে করতে পারেন। আমরা সেই বন্দোবস্ত দেখতে চাই।
22 তারিখে আমাদের ভাইরা বাড়াবে, আমরাও ভাইদের পাশে আছি। সুযোগ পেলে না, আমরা কথা দিচ্ছি ওই দিন আমরা প্রবাসী ভাইয়ের ওখানে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা একসঙ্গে থাকবো, এই সমস্যাটার সমাধান না হওয়া পর্যন্ত আমরা লড়াই করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।